যুদ্ধবিরতি লঙ্ঘন করে চতুর্থবারের মতো গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় নিহত অন্তত ৩ জন। ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতি বাতিলের দাবিতে রেজুলেশন পাস। সিনেটে পক্ষে ভোট দিয়েছেন ৪ রিপাবলিকান সহ ৫১ জন। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রী ডিএলআর গর্ভবতী হবার খবরে ব্যাপক আলোচনা। গর্ভে ৮৩টি সন্তান থাকার তথ্যে চমক। এবং আর্কটিক মহাসাগরে ৫,০০০ মিটারেরও বেশি গভীরে মানববাহী অভিযান। সমুদ্র অভিযানের নতুন দিগন্তের সূচনা করল চীন। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চতুর্থবারের মতো গাজার শহর ও খান ইউনিস সহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে। একই সঙ্গে অবরুদ্ধ পশ্চিম তীরের জেনিন থেকে নাবলুস পর্যন্ত তীব্র সশস্ত্র অভিযান অব্যাহত রেখেছে আইডিএফ সেনারা। নিয়মিত ধরপাকড় ও হাজার খানেক ব্যারিকেড দিয়ে এসব অঞ্চলের ফিলিস্তিনিদের অবরুদ্ধ করে রেখেছে তারা। এছাড়া সেনাবাহিনীর সহায়তায় স্থানীয় জলপাই চাষিদের উপর হামলার পাশাপাশি তাদের ফসলগুলো নষ্ট করে দিচ্ছে সেখানকার অবৈধ ইসরায়েলিরা। এদিকে হামাসের ফেরত দেয়া ৩ মরদেহের কেউই ইসরায়েলি নয় বলে জানিয়েছে দেশটি। ফরেনসিক পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানিয়েছে দেশটি। গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করবে তুরস্ক। আগামী সোমবার মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক আয়োজন করবে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তথ্যটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা মিডল ইস্ট আই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, বৈঠকে মিশর, ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি লঙ্ঘনের অজুহাত খুঁজছেন এবং সারা বিশ্বের চোখের সামনে পুনরায় গণহত্যা শুরু করতে চাইছেন বলে ক্ষোভ প্রকাশ করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতির বিরুদ্ধে একজোট হয়েছে দেশটির আইনসভা। ট্রাম্পের গণহারে শুল্ক আরোপ বাতিলের দাবিতে রেজুলেশন পাশ হয়েছে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে। ট্রাম্পের দলীয় এমপিদের ভোটে পাশ হয় এটি। এর মধ্যে ঘনিষ্ঠ প্রতিবেশী কানাডার সঙ্গে আবারও বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। ক্ষমতায় এসে সব বাণিজ্য অংশীদারদের ওপর গণহারে শুল্ক চাপিয়ে দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিতর্কিত শুল্ক নীতি অস্থির করে তুলেছিল বিশ্ববাজার। দীর্ঘদিন ধরে এ নিয়ে আপত্তি জানিয়েছে বিশ্ব নেতারা। তার এই স্বেচ্ছাচারিতামূলক বাণিজ্য নীতি বাতিলের বিষয়ে এবার একমত হল মার্কিন সিনেট। সিনেটের মোট আসন সংখ্যা ১০০টি। বৃহস্পতিবার সিনেটে ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতি বাতিলের পক্ষে ভোট পড়েছে ৫১টি। এর বিরুদ্ধে ভোট দিয়েছে ৪৭ জন। বাকি ২ জন ভোট দেয়া থেকে বিরত ছিলেন। প্রস্তাবটি পাশের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ট্রাম্পের নিজ দলের সদস্যরাই। বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপিদের সঙ্গে ৪ রিপাবলিকান নেতাও ভোট দিয়েছেন দলনেতা ট্রাম্পের বিরুদ্ধে। ঘনিষ্ঠ প্রতিবেশী কানাডা ও ব্রাজিলের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে বাণিজ্য সংকট তৈরির জন্য ট্রাম্পকে দোষারোপ করেন অধিকাংশ সিনেট সদস্য। বিভিন্ন দেশের ওপর শুল্ক চাপিয়ে বাণিজ্যিক সম্পর্ক নষ্টের জন্য তার দলীয় নেতারাও যে অসন্তুষ্ট, এই বিষয়টি তুলে ধরেন বিরোধী ডেমোক্রেট নেতারা। আমরা আশা করছি প্রেসিডেন্ট ট্রাম্প তার শুল্ক নীতি বাতিল বা স্থগিতের ব্যাপারটি গুরুত্ব দিয়ে পুনর্বিবেচনা করবেন, কারণ এই শুল্ক নীতি নিয়ে তার দল রিপাবলিকান পার্টির মধ্যে আপত্তি আছে। আজকের ভোটাভুটি তারই প্রমাণ। সম্প্রতি দক্ষিণ কোরিয়া সফরে চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে এক বিজ্ঞাপনে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য ব্যবহারের জন্য কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা করবেন না বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিতর্কিত এ বিজ্ঞাপনের জন্য দুঃখ প্রকাশ করে বাণিজ্য আলোচনা আগাতে চেয়েছে কানাডা প্রশাসন। এরপরেও ট্রাম্প আলোচনা বাতিল করে আরো 10% শুল্ক বাড়িয়ে দেন দেশটির ওপর। তার এমন আগ্রাসী বাণিজ্য নীতি ও পদক্ষেপের কারণে মার্কিন অর্থনীতিও অস্থিতিশীল হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। তাই মার্কিন অর্থনীতি স্বাভাবিক করতে এবার প্রেসিডেন্টের বিরুদ্ধে শক্ত অবস্থান নিলেন দেশটির জনপ্রতিনিধিরা। বিনিয়ামিন, আরটিভি। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রী নিয়োগ দিয়ে সম্প্রতি আলোচনায় আসে আলবেনিয়া। এবার সেই এআই মন্ত্রী ডিএলআরকে ঘিরেই
তৈরি হয়েছে আরও বড় চমক। দেশটির প্রধানমন্ত্রী এডি রামা জানিয়েছেন গর্ভবতী হয়েছেন ডিয়েলা এবং তার গর্ভে রয়েছে 83টি সন্তান। কিভাবে সম্ভব? আলোচিত এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। Unë nuk jam këtu për t'i zëvendësuar njerëzit, por për t'i ndihmuar ata. শুনতে অবিশ্বাস্য মনে হলেও এডি রামার বক্তব্য অনুযায়ী এআই মন্ত্রী ডিয়েলা 83 সন্তান সম্ভবা। বার্লিন গ্লোবাল ডায়ালগে রোববার এমন মন্তব্য করে বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়ান আলবেনিয়ার প্রধানমন্ত্রী। তবে বাস্তবে এটি কোনো কল্পকাহিনী নয়, বরং এক অভিনব প্রযুক্তি পরিকল্পনা। প্রধানমন্ত্রী রামা ব্যাখ্যা দিয়েছেন এই সন্তানরা আসলে 83টি নতুন এআই সহকারী। আলবেনিয়ার সোশ্যালিস্ট পার্টি 83 জন সাংসদের জন্য তৈরি হবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সহকারী, যাদের জন্মদাত্রী বলা হচ্ছে ডিয়েলাকে। রামা জানান সংসদের সব কার্যক্রম রেকর্ড করবে এই এআই সহকারীরা। কোনো সাংসদ কোনো আলোচনায় অনুপস্থিত থাকলে সেই মুহূর্তের বিস্তারিত জানিয়ে দেবে তাদের এআই সহকারী। এমনকি কোন যুক্তিতে পাল্টা জবাব দেওয়া উচিত তাও পরামর্শ দেবে তারা। And it's a privilege to be part. রামার ভাষায় এই শিশুদের কাছে থাকবে তাদের মায়ের জ্ঞান, অর্থাৎ ডিয়েলা যা জানবে তার সব তথ্য ও সক্ষমতা পাবে এই নতুন সহকারীরাও। এটি সংসদীয় কাজের দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এদিকে গত 26 সেপ্টেম্বর ডিয়েলাকে নিযুক্তের ঘোষণা দেওয়ার পর প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বোতল ছোঁড়েন দেশটির রাজনীতিবিদরা। সব বিতর্ক উপেক্ষা করে 2026 সালের মধ্যেই আলবেনিয়ায় এই পূর্ণাঙ্গ এআই সিস্টেম চালু হবে। বিশ্বের প্রথম এআই মন্ত্রী থেকে 83টি নতুন এআই সন্তানের জন্ম। ভবিষ্যতের রাজনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার এই রূপ বদলে দিতে পারে শাসন ব্যবস্থার ধারা, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, আরটিভি। তানজানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। শনিবার 98% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। দেশটির নির্বাচন কমিশনের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি নিউজ। এদিকে দেশটিতে গত বুধবার প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, আর এর ফলাফল নিয়েই শুরু হয় ব্যাপক আন্দোলন। এ সময় অসংখ্য গাড়ি, পেট্রোল স্টেশন এবং থানায় আগুন দেয় বিক্ষুব্ধরা। নির্বাচন পরবর্তী আন্দোলনে নিহত হয়েছে অন্তত 700 জন। অন্যদিকে দার এস সালাম শহরে প্রায় 350 জন ও এমওয়ানজা শহরে 2 শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানায় দেশটির দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল চাদেমা পার্টির মুখপাত্র। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আইকনিক পেট্রোনাস টাওয়ারের 3য় ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সকালে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভবনের আগুন ও ধোঁয়ার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের পরিচালক হাসান আসআরি ওমর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন দ্রুত ঘটনাস্থলে ফায়ার ইঞ্জিন এবং দমকল কর্মীদের পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী ভবনের উপরের তলায় অবস্থিত একটি রেস্তোরাঁয় আগুন লেগেছিল। কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আগুন লাগার সঠিক কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু করা হয়েছে। সংবাদ শেষ করব আর্কটিক মহাসাগরে মানববাহী গভীর সমুদ্র অভিযান দিয়ে। আর্কটিক মহাসাগরে মানববাহী গভীর সমুদ্র অভিযানে নতুন দিগন্তের সূচনা করল চীন। 5000 মিটারেরও বেশি গভীরে পৌঁছে বিশ্বের প্রথম মানববাহী অভিযান পরিচালনা করেছে দেশটির একদল গবেষক। 56 দিনের অভিযানে গবেষকরা সমুদ্রের পানি, পলি, শিলা ও সামুদ্রিক পানির নমুনা সংগ্রহ করেন। গবেষকরা জানান এসব নমুনা আর্কটিক অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ গবেষণায় খুলে দেবে সম্ভাবনার নতুন দ্বার। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। আর্কটিক মহাসাগরে মানববাহী গভীর সমুদ্র অভিযানে সফলতার মুখ দেখেছে চীন। দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানায় তাদের একদল গবেষকের অক্লান্ত পরিশ্রমেই এ অর্জন সম্ভব হয়েছে। মিশন শেষে গবেষক দলটি আবার চীনে ফিরে এসেছে। অভিযানে ব্যবহার করা হয় চীনের প্রথম বৈশ্বিক গভীর সমুদ্র গবেষণার উপযোগী জাহাজ থান সুও সান হাও এবং মানববাহী সাবমার্জিবল ফেনতোচো।
গেল 22 জুলাই গবেষক দলটি দক্ষিণ চীনের হাইনান প্রদেশের সানিয়া শহর থেকে যাত্রা শুরু করে। টানা 56 দিন আর্কটিক মহাসাগরে থেকে পরীক্ষা নিরীক্ষা ও তথ্য সংগ্রহের কাজ করেন গবেষকরা। অভিযানে গেকেল রিজ এলাকায় গভীর সমুদ্রের 5277 মিটার গভীরতায় পৌঁছাতে সক্ষম হয় গবেষক দল। এ অভিযানেই সফলভাবে একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করে চীন, যা ঘন বরফাচ্ছাদিত অঞ্চলে ভ্রাম্যমাণ ডাইভিং পরিচালনা করতে সক্ষম। বিশ্বে বর্তমানে আর্কটিকের বরফাবৃত অঞ্চলে মানববাহী গভীর সমুদ্র অভিযান পরিচালনা করতে সক্ষম দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে চীন। মন্ত্রণালয়ের তথ্য বলছে, অভিযানের সময় গবেষকরা সমুদ্রের পানি, তলদেশের পলি, শিলা এবং সামুদ্রিক প্রাণীর নমুনা সংগ্রহ করেছেন। পাশাপাশি বিপুল পরিমাণ পর্যবেক্ষণমূলক তথ্য পেয়েছেন তারা, যা আর্কটিক অঞ্চলের দ্রুত জলবায়ু পরিবর্তন ও সামুদ্রিক পরিবেশ নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইমতিয়াজ আহমেদ, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।